বুঝি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা কি জিনিস চলেন আমরা একটু বুঝি। মনে করেন আমাদের কাছে একটা পরিবাহী আছে, ধরলাম এই পরিবাহীটা হচ্ছে এইরকম। আচ্ছা, মনে করেন আমাদের এই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? আমরা ধরে নিলাম এই পরিবাহীর মধ্য দিয়ে এই পরিবাহী হচ্ছে। তাহলে এদিক বরাবর কি হচ্ছে ভাই? এদিক বরাবর কি হচ্ছে? এদিক বরাবর কারেন্ট ফ্লো। হাতের এই যে সবাই নিজের ডান হাত উঠান। সবাই নিজের ডান হাত উঠান। লেখাগুলা সুন্দর করে লেখেন ভাই। এটা হাতের লেখার ক্লাস না। ভাই, এটা হাতের লেখার ক্লাস না। এটা ফিজিক্স ক্লাস। আপনি ভুল করে ভুল ক্লাসে এসে পড়ছেন। আচ্ছা, দেখেন ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি বলতেছে? পরিবাহীর যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা বসাবেন। থাম্বস আপ যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল। তাহলে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি এই দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালাম। এই দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালে, এই দিকে উপরের দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালে বাকি ৪ টা আঙ্গুল দেখেন। উপরের দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালে বাকি ৪ টা আঙ্গুল দেখেন টার্ন করতেছে না ভাই? একটু দেখেন তো টার্ন করতেছে না দেখেন। এই যে দেখেন, এই যে আমার হাত ৫ টা আঙ্গুল। আমি বৃদ্ধাঙ্গুলটাকে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে রাখলাম। বাকি ৪ টা আঙ্গুলকে আমি খালি রাখলাম। এবার আমি যদি ৪ টা আঙ্গুলকে আমি যদি মানে হচ্ছে ইয়া করে ফেলি, ফোল্ড করে ফেলি, দেখেন ৪ টা আঙ্গুল একটা সার্কুলার পাথে ফোল্ড হচ্ছে দেখেন। এই যে দেখেন, এই যে এখন দেখেন যে আমার হাত খোলা, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে, বাকি ৪ টা আঙ্গুল যখন আমি এভাবে করে যখন ফোল্ড করব, আমরা কিন্তু আঙ্গুলকে ওই দিকে ফোল্ড করতে পারি না। ঠিক আছে? ওই দিকে ফোল্ড করতে আমরা পারি না। আমরা একটা দিকে ফোল্ড করতে পারি। সো আমি যখন ফোল্ড করব, এই যে খেয়াল করেন একটা সার্কুলার পাথ তৈরি হচ্ছে। সার্কুলার পাথ, ঠিক আছে? আচ্ছা। এখন আপনি এইটার জন্য রাখেন। তাহলে আমরা কি করব? এই যে আমার আঙ্গুলটাকে উপরের দিকে রাখবো। আঙ্গুলটাকে নিচের দিকে নামানো যাবে না। যেহেতু উপরের দিকে যাচ্ছে আমি উপরের দিকে রাখবো। উপরের দিকে রাখার পরে আমি যখন ৪ টা আঙ্গুলকে যখন সার্কুলারলি ফোল্ড করব, যখন আঙ্গুল বন্ধ করার চেষ্টা করব, খেয়াল করেন আমার আঙ্গুলটা এই যে বোর্ড আছে, ডিজিটাল বোর্ড, এই বোর্ডের এইদিকে কি করবে? এইদিকে ঢুকবে। এই যে আমি আঙ্গুলটাকে রাখলাম, এই যে ৪ টা আঙ্গুল খোলা, এটাকে আমি ফোল্ড করার চেষ্টা করতেছি, কিন্তু বোর্ডের কারণে পারতেছি না। বোর্ডে আটকে যাচ্ছে। তাহলে এইদিকে আঙ্গুলগুলো ঢুকতেছে। তাহলে আমি লিখতে পারি এই পাশটাতে, পরিবাহী তারের এই পাশটাতে, ডান পাশটাতে আঙ্গুলগুলো ঢুকতেছে। তাহলে আমি লিখতে পারি এই পাশটাতে ইনওয়ার্ড বা ভেতরের দিকে। তো বাংলা লিখতে বলতেছেন অনেকে, ঠিক আছে? এই পাশটাতে ভেতরের দিক, ভেতরের দিকে। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। এবার দেখেন, এবার ফর এক্সাম্পল মনে করেন যে বোর্ড ভেদ করে, মনে করেন বোর্ডের মধ্যে ফুটা করে, ছিদ্র করে আমি আঙ্গুলগুলো ঢুকালাম। তাহলে আঙ্গুল ঢুকানোর পরে আমার আঙ্গুলগুলোকে সার্কুলারলি ঘুরাইয়া আনতে হবে। ঠিক আছে? তাহলে আমি যখন এই বরাবর বৃদ্ধাঙ্গুলটাকে রেখে এইদিকে বোর্ডে ফুটা করে আঙ্গুল ঢুকালাম, এই ৪ টা আঙ্গুল এইদিকে যখন বের করে আনতেছি, তখন এই পাশ থেকে দেখেন আঙ্গুল বের হয়ে আসতেছে। এই পাশ থেকে আঙ্গুল বের হয়ে আসতেছে। তাহলে এই পাশে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে। বাইরের দিকে। আচ্ছা, কার বাইরের দিকে ভাই? এই বোর্ডের বাইরের দিকে। মানে বোর্ড থেকে বাইরে বের হয়ে আসতেছে, যেন বোর্ড থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে। আর এটা ভেতরের দিকে। কার ভেতরের দিকে? বোর্ডের ভেতরের দিকে। এই ব্ল্যাক বোর্ডের ভেতরের দিকে, যেন একটা চৌম্বক, এই মানে চৌম্বক ক্ষেত্রটা এই বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে। ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, এই বাইরের দিকে আর ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র দেখতে কি রকম, এটা আমাদেরকে একটু বোঝা লাগবে। দেখেন আপনাদের এখানে লেখাই আছে, এটা হচ্ছে যদি চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে বের হয়ে আসে, এটা যদি চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে যেতে থাকে, তাহলে ভাই একটু বাংলাটা লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে বাহিরের দিকের জন্য, ভেতরের দিকের জন্য। এটা বাইরের দিকে করেন এরকম। আমি আপনাদেরকে বললাম যে মনে করেন চৌম্বক ক্ষেত্রের দিক কোথায় বললাম? এরকম। এই যে অনেকগুলা ক্রস দিলাম। অনেকগুলা ক্রস দিলাম। তাহলে এই জিনিসটার মানে আমরা কি বুঝবো? এই জিনিসটার মানে আমরা বুঝবো এই যে এইটুকু বর্ডারের মধ্যে, এইটুকু বাউন্ডারির মধ্যে, এই যে হলুদ বাউন্ডারিটার মধ্যে চৌম্বক ক্ষেত্রটা বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করতেছে। তাহলে ভেতরের দিকে যখন আমরা বলতেছি, তখন চৌম্বক ক্ষেত্রের চিহ্ন হবে এরকম। ঠিক আছে? এরকম। এখন যদি আমি বলি যে আমার চৌম্বক ক্ষেত্রটা এরকম, যে হচ্ছে ধরেন অনেকগুলা গোলা ফুটা। ঠিক আছে? অনেকগুলা পয়েন্ট। এরকম যদি বলি, এর মানে কি ভাই? এর মানে চৌম্বক ক্ষেত্রটা ভেতর থেকে বাইরের দিকে বের হচ্ছে। তাহলে বাইরের দিকে বোঝানোর জন্য আমরা কি করব? আমরা এরকম ফুটা দিব, অনেকগুলো পয়েন্ট দিব। এখন কথা হচ্ছে কেন আমরা বাইরের দিকের জন্য পয়েন্ট দিচ্ছি আর কেন আমরা ভেতরের দিকের জন্য ক্রস দিচ্ছি? কে বলতে পারবেন? কেন আমরা বাইরের দিকের জন্য ফুটা দিচ্ছি আর ভেতরের দিকে ঢুকে ক্রস দিচ্ছি? এটার কারণ হচ্ছে এই কনভেনশনটা আসছে একটা তীর চিহ্ন থেকে। কি থেকে? তীর চিহ্ন। মনে করেন এই যে একটা তীর। ধরেন এই যে একটা তীর। বলেন তো তীর দেখতে কেমন হয় ভাই? তীরের ফ্রন্ট পার্ট কেমন হয় বলেন তো? তীরের ফ্রন্ট পার্ট এই যে এরকম হয়, মানে যেমনটা আছে আরকি। মানে এরকম একটা পয়েন্ট হয়। আর তীরের পিছন পার্ট কেমন হয় বলেন তো? তীরের পিছন পার্ট এই যে এরকম হয় না, দেখতে বলেন তো? দেখা কি যাচ্ছে কি জানি না, যাচ্ছে মনে হয়। তীরের পেছন পার্ট কিন্তু দেখতে এরকম হয়। তাহলে একটা তীর যদি একদম আপনার চোখ বরাবর আসে, একদম স্ট্রেইট আপনার চোখ বরাবর, কোনো ডানে বামে অ্যাঙ্গেল করে নেই, স্ট্রেইট যদি চোখ বরাবর আসে, যখন আপনার দিকে আসতে থাকবে, আপনি তীরের জাস্ট সামনের পয়েন্টটা দেখবেন। অর্থাৎ আপনি এই পয়েন্টটা দেখবেন। একটা তীর যদি বাইরের দিকে বের হয়, মনে করেন এই যে বোর্ড থেকে একটা তীর বাইরের দিকে বের হচ্ছে, যখনই বের হবে আপনি জাস্ট তীরের সামনের ওই পয়েন্টটা দেখবেন। এজন্য বাইরের দিকের চৌম্বক ক্ষেত্র বোঝানোর জন্য আমরা পয়েন্ট ইউজ করি। আর একটা তীর যদি বাইরে থেকে ভেতরের দিকে ঢুকে, তাহলে তার পেছনের যে পোরশনটা সেটা দেখতে অনেকটা এই যে এরকম ক্রিস ক্রস হয়। দেখতে অনেকটা এই যে এরকম ক্রসের মতো লাগে। যখন আপনি পেছন থেকে দেখবেন যে এরকম একটা তীর ঢুকতেছে, আপনি যখন এই পাশ থেকে তাকাবেন, তখন আপনার এই পাশটা দেখতে এরকম ক্রস চিহ্ন লাগবে, এক্স এর মতো লাগবে। এজন্য আমরা ক্রস চিহ্ন দিয়ে আমরা বুঝাই যে আমাদের এই যে তলটা আছে, সেই তলের ভেতরের দিকে তড়িৎ ক্ষেত্র ঢুকছে। আসলে ভাই কেন হইলো না? আসবে তো, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছেন। এটুকু যদি বুঝতে পারেন, এখন আমাদের একটা ডিরেকশন দেখলাম ভাই। এটা তো একটা ডিরেকশন দেখলাম, তাই না? এখন যদি অন্য ডিরেকশনে আমাদের কারেন্ট ফ্লো হয়, তাহলে কি করব? চলেন দেখি কি করব বুঝি। তাহলে ধরেন আমাদের এইটা হলো ওই যে আবার সেই পরিবাহী তারটা, এটা আমাদের পরিবাহী তার। ভেতরে কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা এই তারের জন্য কারেন্টটাকে উপরের দিকে ফ্লো করছিলাম। এই তারের জন্য আমরা চাচ্ছি কারেন্টটা নিচের দিকে নামুক। তাহলে কারেন্টটা নিচের দিকে নামতেছে। তাহলে এই তারের জন্য আমাদের কারেন্টটা নামছে নিচের দিকে। এখন আমাদেরকে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি শিখাইছে? যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিকে আপনি আপনার বৃদ্ধাঙ্গুল, ডান হাতের বৃদ্ধাঙ্গুলকে রাখবেন। এখন আমি রাখলাম ডান হাতের বৃদ্ধাঙ্গুল। ভাই হইলো? আমি তো উপরের দিকে রাখছি, হইলো না? আমাকে নিচের দিকে ঘুরাইতে হবে। তাহলে আমি যদি নিচের দিকে ঘুরাই, ঠিক আছে? অনেকে কি করে? এই যে আমার এখানে কষ্ট হচ্ছে না রাখতে, অনেকে বাম হাত দিয়ে দেয়। বাম হাত দিয়ে হবে না, ডান হাত দিয়ে করতে হবে। তো আমি যদি এই পাশে এসে বোঝানোর চেষ্টা করি, দেখেন এই যে দেখেন আমি আমার হাতটাকে খোলা রাখলাম, বৃদ্ধাঙ্গুলটাকে নিচের দিকে পয়েন্ট আউট করে রাখলাম। এরপর এই 4টা আঙ্গুলকে আমি সার্কুলারলি ফোল্ড করার, আঙ্গুলটাকে বোটে ফেলার চেষ্টা করলাম। যখনই চেষ্টা
চেষ্টা করতেছি দেখেন আঙ্গুলগুলো এবার এই পাশ দিয়ে ভেতরে ঢুকতে চেষ্টা করতে দেখেন এই যে পয়েন্ট আউট করলাম আঙ্গুলগুলোকে এই পাশ দিয়ে সার্কুলারলি আমি ঘুরে আনতেছি তাহলে এই পাশে ঢুকতে চেষ্টা করতে ঢুকতে তাহলে এটা হচ্ছে ঢুকতেছে এই পাশে চৌম্বক ক্ষেত্র ঢুকতেছে ঢুকলে তীরের পেছন পার্ট দেখবো এই পাশে চৌম্বক ক্ষেত্র ঢুকতেছে তার মানে তীরের পেছন পার্ট দেখবো তার মানে এই পাশে আমার চৌম্বক ক্ষেত্র হবে এইরকম ঠিক আছে ঠিক আছে এবার কি হবে এবার এই যে আবার আসেন আমার থাম্বসটা রাখলাম চারটা আঙ্গুলটা সার্কুলারলি ফোল্ড করলাম এইদিকে ঢুকলো ঢুকে এইদিকে বের হয়ে আসবে এইদিকে ঢুকে এইদিকে বের হয়ে আসবে তার মানে এইদিকে চৌম্বক ক্ষেত্রটা বের হয়ে আসবে অর্থাৎ এইদিকে তাকাইলে আপনি দেখবেন তীরটা আপনার চোখ বরাবর বের হয়ে আসছে তার মানে আপনি ফুটা দেখবেন পয়েন্ট দেখবেন তার মানে এইদিকে আপনি পয়েন্ট দেখবেন এইদিকে আপনি পয়েন্ট দেখবেন আমি কি বুঝতে পারছি সবাইকে তাহলে এটা হলো ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এটা হলো ইনওয়ার্ড ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড আর এটা হলো আউটওয়ার্ড বাইরের দিকে এটা হলো বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে ঠিক আছে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা একটু বলেন সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দেখেন এই স্লাইডে যা আছে সেটা আমরা অলরেডি দেখলাম কেন ক্রস কেন পয়েন্ট তীরের সাথে কম্পাসের মাঝখানে রাখেন ঠিক আছে এই যে রাখেন এই যে মনে করেন আমার কলম দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এই যে চারটা আঙ্গুলের মাঝখানে কন্টাক্ট ঢুকাই দেন এবার এই আঙ্গুলটা উপর দিকে পয়েন্ট আউট করে আছে উপর দিকে যাচ্ছে তাহলে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে কাজ করতেছে ঠিক আছে আবার আমি যদি উল্টাই দিই আমি যদি এটাকে উল্টাই দিই যে এরকম দিকে কারেন্ট যাচ্ছে তাহলে কি করব তাহলে হচ্ছে তাহলে এই যে আমি থামছি বৃদ্ধাঙ্গুলকে এই নিচের দিকে পয়েন্ট আউট করব চারটা আঙ্গুল দিয়ে ধরবো তাহলে এই বরাবর যাচ্ছে ঠিক আছে তো এরপর থেকে আমরা অনেক অঙ্ক করব তখন আমাদের এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন আমাদের আসছে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাত আছে সো ফর ইওর কাইন্ড ইনফরমেশন এইটা হচ্ছে বাম হাত লেফট হ্যান্ড এটা কি ভাই এটা লেফট হ্যান্ড ঠিক আছে এইটা লেফট হ্যান্ড আপনাদেরকে অনেক কিছু শিখাবে অনেক কিছু শিখাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাইয়া যেভাবে শিখাচ্ছি সেভাবে মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোনোদিন ভুলবেন না এটা হচ্ছে লেফট হ্যান্ড বাম হাত এটাকে বলা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আমরা ডান হস্ত নিয়ম দেখলাম না একটু আগে এখন হচ্ছে বাম এটা হলো ফ্লেমিং এর লেফট হ্যান্ড টপিকের নামটা একটু দেখেন সুন্দর একটা টপিক দেখেন চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল অর্থাৎ আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে আমরা ধরে নিচ্ছি ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা প্রোটনকে ছেড়ে দিছি বা একটা ইলেকট্রনকে ছেড়ে দিছি বা একটা আলফা কণাকে ছেড়ে দিছি বা একটা বিটা কণাকে ছেড়ে দিছি অর্থাৎ একটা চার্জকে আধা মানে কি চার্জ চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে ছেড়ে দিছি শুধু ছেড়েই দেই নাই ওই চার্জকে একটা গতিও দিছি তার মানে গতিশীল চার্জকে ছেড়ে দিছি টপিকের নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্রে একটা গতিশীল আধানের উপর বল চৌম্বক ক্ষেত্রে একটা গতিশীল আধানের উপর বল যদি থাকে তাহলে কি হবে মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আধান বা একটা চার্জ গতিশীল আছে একজন বলে ক্যামেরা ঠিক করেন ক্যামেরা তো ঠিক আছে ভাই তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি আছে ভাই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে গতি দিয়ে ছেড়ে দিছি এবার ওই চার্জের উপর কি হবে ওই চার্জের উপর কি হবে এই হাতটা ছবি এটা ছবি ঠিক আছে নো ব্রেক সম্ভব না আচ্ছা তাহলে চৌম্বক ক্ষেত্রে একটা চার্জকে গতি দিয়ে ছেড়ে দিছি ওই চার্জটা চৌম্বক ক্ষেত্রের কারণে এক ধরনের বল পাবে ওই চার্জটা চৌম্বক ক্ষেত্রের কারণে এক ধরনের কি পাবে এক ধরনের বল পাবে এই বলটা কোন দিকে কাজ করবে এই জিনিসটা ডিটারমাইন করবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তবে একটা জিনিস আমরা মনে রাখবো যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মানে লেফট হ্যান্ড রুল ঠিক আছে আসেন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মানে লেফট হ্যান্ড রুল এই জিনিসটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এই জিনিসটা বা লেফট হ্যান্ড রুল এই জিনিসটা সবসময় অলওয়েজ পজিটিভ চার্জের জন্য থাকবে অলওয়েজ পজিটিভ চার্জের জন্য থাকবে পজিটিভ চার্জের জন্য ঠিক আছে তার মানে ম্যাগনেটিক একটা ফিল্ডে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান ক্যান বি টু টাইপ কি টাইপ আধান হতে পারে ভাই আধান কি টাইপ হতে পারে বলেন হলো না আধান কি টাইপ হতে পারে পজিটিভ আধানকে আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ছেড়ে দিতে পারি গতি দিয়ে একটা নেগেটিভ আধানকে আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতি দিয়ে ছেড়ে দিতে পারি একদম হচ্ছে ফ্লেমিং হচ্ছে একদম বিজ্ঞানীর নাম ক্লাস না করলে যা হয় আর কি আচ্ছা তো আমরা আমাদের আধানটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ আধানকে ছেড়ে পারি একটা নেগেটিভ আধানকেও ছেড়ে দিতে পারি যদি একটা পজিটিভ আধানকে গতি দিয়ে ছেড়ে দেই তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা অ্যাপ্লিকেবল হবে যদি একটা নেগেটিভ আধানকে ছেড়ে দেই তাহলে একটা নেগেটিভ চার্জকে যদি একটা নেগেটিভ চার্জে ছেড়ে দেই তাহলে কি হবে তাহলে এই যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটাই লেফট হ্যান্ড রুলটাই অ্যাপ্লাই করব বা ডান হাতে অ্যাপ্লাই করব যদি একটা নেগেটিভ চার্জে ছেড়ে দেই তাহলে আমরা লেফট হ্যান্ড রুলটাই ইউজ করব ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটাই ইউজ করব কিন্তু বাম হাতে ইউজ করব তাহলে নেগেটিভ চার্জ ছেড়ে দিলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল এই যে সংক্ষেপে লিখলাম লেফট হ্যান্ড রুলটাই ডান হাতে ইউজ করব আচ্ছা আমি জানি আপনারা কিছুই বুঝেন নাই এখন বুঝাবো আসেন দেখেন আমাদের তিনটা আঙ্গুল দেখেন বাম হাত অন করেন বাম হাত উঠান বাম হাত উঠায় ঋণাত্মক আধানের জন্য কেন হবে না কারণ ঋণাত্মক আধানটা নেগেটিভ এজন্য দিক উল্টে যাবে সো দিকটা উল্টে যাবে আপনি বাম হাত দিয়ে যে দিকটা পাবেন সেটাকে উল্টাই দিবেন তাহলে আপনি বাম হাত দিয়ে করতে পারবেন সমস্যা নেই মানে বাম হাত দিয়ে করতে পারবেন সমস্যা নেই যদি বাম হাত দিয়ে করেন আমি লিখে দিচ্ছি এটা যদি আপনি নেগেটিভ চার্জের জন্য বাম হাতের রুল ইউজ করেন মানে লেফট হ্যান্ড রুল ইউজ করেন এটা ইউজ করার পরে দিকটাকে উল্টাই ফেলতে হবে এটা ইউজ করার পরে দিকটা উল্টা হবে তাইলে সমস্যা নেই তো আপনি চাইলে পজিটিভ নেগেটিভ দুই রকমের চার্জের জন্যই পজিটিভ নেগেটিভ দুই রকমের চার্জের জন্যই আপনি লেফট হ্যান্ড রুল অবশ্যই ইউজ করতে পারবেন কিন্তু যদি পজিটিভ হয় পজিটিভ সমস্যা নেই দিক আসবে না যদি নেগেটিভ চার্জ হয় তাহলে দিক যা আসছে বাম হাতের রুল ইউজ করে দিক যা আসছে সেটা উল্টে দিতে হবে তাহলে আপনি যদি বাম হাতের রুল ইউজ করতে চান ওটা উল্টে দিবেন আর আপনি যদি উল্টে না চান তাহলে ডান হাতের রুল ইউজ করবেন মানে বাম হাতের জায়গায় ডান হাতে ইউজ করলে আলটিমেটলি উল্টে যাবে এখন আসুন বুঝি বাম হাতটা সবাই অন করেন বাম হাতটা সবাই খোলার পরে প্রথম তিনটা আঙ্গুল এই যে এই তিনটা আঙ্গুলকে এইভাবে রাখেন দেখতে পাচ্ছেন এই যে এইভাবে রাখেন ঠিক আছে এই যে এই একটা আঙ্গুল ঠিক আছে এই যে দেখেন এটা আমাদের এক নাম্বার আঙ্গুল এটা এক নাম্বার আঙ্গুল দেখা যাচ্ছে এইটা এক নাম্বার আঙ্গুল এইটা দুই নাম্বার আঙ্গুল এটা হচ্ছে মিডল ফিঙ্গার তিন নাম্বার আঙ্গুল ঠিক আছে এই যে তিনটা আঙ্গুল রাখলেন সিরিয়াল 1 2 3 ঠিক আছে রাখলাম তাহলে এই তিনটা আঙ্গুলের মধ্যে মিডল ফিঙ্গার যেটা তিন নাম্বার আঙ্গুল যেটা এটা মুখস্থ রাখতে হবে তিন নাম্বার আঙ্গুলটা সবসময় রিপ্রেজেন্ট করবে এখানে কি লিখছে ম্যাগনেটিক ঠিক আছে তিন নাম্বার আঙ্গুলটা সবসময় রিপ্রেজেন্ট করবে কারেন্টের ডিরেকশন বা চার্জের ডিরেকশন এখানে কারেন্ট লিখছে কারেন্টের জায়গাতে চার্জও লিখতে পারেন আপনি কারেন্টের জায়গাতে চার্জও লিখতে
নাম্বার আঙ্গুল দিয়ে রিপ্রেজেন্ট করবেন, মিডল ফিঙ্গার দিয়ে রিপ্রেজেন্ট করবেন, করলাম। এবার বাকি দুটো আঙ্গুল বাকি আছে, তার মধ্যে এই আঙ্গুল যেটা 2 নাম্বার আঙ্গুল যেটা 2 নাম্বার আঙ্গুল দিয়ে আপনি ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করবেন। অর্থাৎ আপনার ম্যাগনেটিক ফিল্ড আইদার এই বোর্ডের ভেতরের দিকে, যদি ভেতরের দিকে হয় তাহলে আপনি আঙ্গুলটা এরকম নিলেন, ফার্স্টে আঙ্গুল মানে বাম হাত খুলবেন, 3টা আঙ্গুলকে এভাবে রাখবেন, সবগুলোর সাথে সমকোণে রাখবেন। দেখেন এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে দেখেন 90 ডিগ্রি, এই যে দেখেন 90 ডিগ্রি, দেখেন এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে এই যে দেখেন 90 ডিগ্রি, আবার দেখেন এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে এই যে দেখেন 90 ডিগ্রি, 3টা আঙ্গুলকে 90 ডিগ্রি রাখবেন। রাখার পরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেকেন্ড আঙ্গুলটা মানে এই আঙ্গুলটা, মানে উইকেট দেখে আমরা যে আঙ্গুল দিয়ে, সেই আঙ্গুলটাকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে ডিরেক্ট করবেন। ম্যাগনেটিক ফিল্ড যদি বোর্ডের ভেতরের দিকে হয় তাহলে আপনি সুন্দর করে ঘুরে এইভাবে রাখবেন, এই যে এইভাবে। এই যে দেখেন এই যে আমার আঙ্গুলটা, এই আঙ্গুলটা এখন আপনাদের দিকে, এই আঙ্গুলটা এখন আপনাদের দিকে, আপনাদের দিকে মানে বোর্ড থেকে বাইরের দিকে, ঠিক আছে? বোর্ড থেকে বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড মানে কি পয়েন্ট। আর যদি বোর্ডের দিকে যায় তাহলে আপনি আঙ্গুলটাকে ঘুরে এইভাবে রাখবেন, এই যে ঠিক আছে, এই যে বোর্ডে পয়েন্ট করতেছে বোর্ডের দিকে, তার মানে তড়িৎ ম্যাগনেটিক ফিল্ডটা চৌম্বক ক্ষেত্রটা বোর্ডের ভেতরের দিকে, তার মানে ক্রস, ভেতরের দিকে ক্রস। তাহলে কি বললাম ভাই, এই আঙ্গুল দিয়ে, ঠিক আছে, সরি ফর শোয়িং মিডল ফিঙ্গার, আশা করি মাইন্ড করবেন না, পড়াশোনা খাতিরে দেখাচ্ছি। তো মিডল ফিঙ্গার দিয়ে 3 নাম্বার আঙ্গুল দিয়ে আমরা চার্জের ডিরেকশন বা কারেন্টের ডিরেকশনকে প্রকাশ করব। 2 নাম্বার আঙ্গুল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ভেতরে না বাইরে সেটা প্রকাশ করব। যদি ভেতরে হয় তাহলে এভাবে রাখবো, যদি বাইরে হয় তাহলে এভাবে রাখবো, ঠিক আছে? এরপরে এই যে বৃদ্ধাঙ্গুলিটা যেই দিকে ডিরেক্ট করে থাকবে সেই দিকটাই হলো ওই বলের দিক। এই যে দেখেন এই যে বল, এই যে দেখেন বল, এই যে বল, এই যে দেখেন ফোর্স। তাহলে এই বলের দিক হবে এই বৃদ্ধাঙ্গুলির দিকে, এই বলের দিক হবে এই বৃদ্ধাঙ্গুলির দিকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই যে 3টা আঙ্গুল নিলাম, এই আঙ্গুলটা হলো আমাদের কিসের আঙ্গুল? চার্জের ডিরেকশন দিকে, চার্জের গতির দিক যেদিকে। এই আঙ্গুলটা হলো ম্যাগনেটিক ফিল্ড ভেতরে নাকি বাইরে আমার দিকে, আর এই আঙ্গুলটা হলো ওই চার্জটা ম্যাগনেটিক ফিল্ডে যে বলটা পাবে ভাই সেটার দিকে। চলেন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে বুঝবো আমরা, প্র্যাকটিস করলে আমরা বুঝবো। আসেন আসেন, মনে করেন আমাদের এইরকম একটা, মনে করেন এটা একটা বাউন্ডারি, ঠিক আছে? ঠিক আছে, এটা একটা বাউন্ডারি। ধরেন আমার ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে যাচ্ছে, তাহলে আমি ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম। আমি তাহলে অনেকগুলো ক্রস দিতে পারি, অনেকগুলো ক্রস দিয়ে আলটিমেটলি কিছু করার দরকার নেই। ক্রস দিয়ে বুঝতেছি ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে যাচ্ছে। আচ্ছা গেল। এবার আমি মনে করেন বলতেছি যে আমার কাছে একটা চার্জ আছে, ধরেন একটা চার্জ আছে, তাহলে ওই চার্জটাকে একটু আঁকি। তাহলে এই একটা চার্জ আছে, এই একটা চার্জ আমার কাছে আছে। এই চার্জটা কোন দিকে যাচ্ছে? মনে করেন আমি বলতেছি যে এই চার্জটা মনে করেন বলতেছে ডানে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে মনে করেন। তাহলে এই চার্জটা এই দিকে যাচ্ছে। তাহলে এই দিকে কিসের ডিরেকশন ভাই? আচ্ছা তার আগে বলেন, এই যে ক্রস দিলাম, এই ক্রস কি জিনিস? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে? তার মানে এটা হলো বি। এই যে তার মানে আমাদের এখানে 1 নাম্বার জিনিস হলো ম্যাগনেটিক ফিল্ড, 1 নাম্বার জিনিস হলো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের দিক। দিক তো অবশ্যই মানও আছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা প্রকাশ করছি কি দিয়ে ভাই? বি দিয়ে। আচ্ছা 2 নাম্বার জিনিস হলো চার্জ ফ্লো করার ডিরেকশন। তাহলে চার্জ ফ্লোয়িং ডিরেকশন কথার মানে কি ভাই? চার্জ ফ্লোয়িং কথার মানে হলো ডিরেকশন কথার মানে হলো চার্জের ভেলোসিটি, তাহলে এটা হচ্ছে ভেলোসিটিকে বুঝাচ্ছি, চার্জটা কোন দিকে যাচ্ছে, যেদিকে ভেলোসিটি সেদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভেলোসিটিকে প্রকাশ করতেছি কি দিয়ে? ভি দিয়ে। ভি হচ্ছে ভেলোসিটি, আপনারা সবাই জানেন, বেগ। 3 নাম্বার হচ্ছে এইবার এই চার্জটা এই যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিয়েছেন, তাহলে ওই চার্জটা একটা গতি তার আছে, সে একটা গতিশীল চার্জ মানে তড়িৎ, কারেন্ট ফ্লো মানে সেইখানে একটা মানে ওই চার্জটা ফ্লো হচ্ছে